তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে দীর্ঘ 18 মাসের অন্তর্বর্তীকালীন সরকারের শাসনের অবসান ঘটিয়ে অবশেষে গঠিত হল নির্বাচিত সরকার। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি বিকেল 4:15টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল দেশবাসী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান। এই শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের শাসনভার আনুষ্ঠানিকভাবে ন্যস্ত হল নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ, বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিরা এবং বিভিন্ন শ্রেণীপেশার বিশিষ্ট নাগরিকরা। এছাড়া আন্তর্জাতিক পরিমণ্ডল থেকেও বিশেষ গুরুত্ব বহন করেছে এই অনুষ্ঠানটি। ভারত, পাকিস্তান ও নেপাল সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিরা এই শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তারেক রহমানের নেতৃত্বে গঠিত এই নতুন মন্ত্রিসভায় মোট 49 জন সদস্য স্থান পেয়েছেন। এর মধ্যে 25 জন পূর্ণমন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। এবারের মন্ত্রিসভায় অভিজ্ঞ রাজনীতিবিদদের পাশাপাশি টেকনোক্রেট কোটায় এবং জোটের শরিকদের মধ্যে থেকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব বণ্টন করা হয়েছে। কে কোন মন্ত্রণালয়ে দায়িত্ব পেলেন তার বিস্তারিত বিবরণ এখন তুলে ধরা হচ্ছে। সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর দায়িত্বে রাখা হয়েছে দলের জ্যেষ্ঠ এবং অভিজ্ঞ নেতাদের। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের অর্থনীতির চাকা সচল রাখার গুরু দায়িত্ব অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অভ্যন্তরীণ নিরাপত্তার প্রধান কেন্দ্রবিন্দু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব অর্পণ করা হয়েছে সালাউদ্দিন আহমেদের কাঁধে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে ইকবাল হাসান মাহমুদ টুকুকে। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। নারী ও শিশুদের উন্নয়ন এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আব্দুল আওয়াল মিন্টুকে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন দীর্ঘদিনের নির্বাচিত প্রতিনিধি কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকোবাদ। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে রাজশাহীর প্রবীণ নেতা মিজানুর রহমান মিনুকে। এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নিতাই রায় চৌধুরী। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটের মতো 3টি গুরুত্বপূর্ণ খাতকে একীভূত করে এর দায়িত্ব দেওয়া হয়েছে খন্দকার আব্দুল মুক্তাদিরকে। দেশের বিশাল শ্রমবাজার এবং প্রবাসীদের রেমিটেন্স প্রবাহ ঠিক রাখতে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও তথ্য প্রবাহ নিশ্চিত করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জহিরুদ্দিন স্বপন। বেসামরিক বিমান ও পর্যটন খাতের উন্নয়নে মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন আফরোজা খানম রীতা। পানি সম্পদ ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে শহীদউদ্দিন চৌধুরী এনিকে। দুর্যোগ প্রবণ বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে কাজ করবেন আসাদুল হাবিব দুলু। বিচার বিভাগের স্বাধীনতা ও আইনি কাঠামো শক্তিশালী করতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান। আবাসন ও পূর্ত কাজে তদারকিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন জাকারিয়া তাহের। পার্বত্য অঞ্চলের শান্তি ও উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সর্বোচ্চ ভোটে নির্বাচিত দীপেন দেওয়ান। শিক্ষা ব্যবস্থার সংস্কার ও মানোন্নয়নে শিক্ষা এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আনম এহসানুল হক মিলনকে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন ফকির মাহবুব আনাম স্বপন। যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহন এই 3টি মন্ত্রণালয়কে সমন্বিত করে তার দায়িত্ব দেওয়া হয়েছে শেখ রবিউল আলমকে। স্বাস্থ্য খাতের উন্নয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এবারের মন্ত্রিসভায় বিশেষ চমক হিসেবে রয়েছেন টেকনোক্রেট মন্ত্রীরা। রাজনৈতিক পরিচয়ের বাইরে পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো স্পর্শকাতর দপ্তরের দায়িত্ব পেয়েছেন ডক্টর খলিলুর রহমান।
তিনি এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য এই 4টি বড় খাতের সমন্বিত দায়িত্ব দেওয়া হয়েছে আরেক টেকনোক্র্যাট মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদকে। এবার দৃষ্টি দেওয়া যাক প্রতিমন্ত্রীদের তালিকার দিকে। তারেক রহমানের মন্ত্রিসভায় 24 জন প্রতিমন্ত্রী নিয়োগ পেয়েছেন, যার মধ্যে জোটের শরিক এবং তরুণ প্রজন্মের রাজনীতিবিদদের প্রাধান্য দেখা গেছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত। বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রতিমন্ত্রী হয়েছেন অনিন্দ্য ইসলাম অমিত। বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে কাজ করবেন মোহাম্মদ শরীফুল আলম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে কাজ করবেন শামা উবায়েদ। কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। ভূমি মন্ত্রণালয়ের আইনি জটিলতা নিরসনে ব্যারিস্টার কায়সার কামালকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন ফরহাদ হোসেন আজাদ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় প্রতিমন্ত্রী হয়েছেন মোহাম্মদ আব্দুল বারী। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে কাজ করবেন মীর শাহে আলম। বিশেষ উল্লেখযোগ্য বিষয় হল ভিন্ন দল ও জোট থেকে আসা নেতারাও গুরুত্বপূর্ণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জুনায়েদ সাকি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন ইশরাক হোসেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন ফারজানা শারমিন। পরিবেশ, বন ও জলবায়ু, ধর্ম এবং আইন এই কয়েকটি মন্ত্রণালয়ের সমন্বিত দায়িত্ব পালন করবেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন নুরুল হক নূর। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন ইয়াসের খান চৌধুরী। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মোহিত। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন আহমেদ সোহেল মঞ্জুর। শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন ববি হাজ্জাজ, যিনি ঢাকা 13 আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন আলী নেওয়াজ মাহমুদ খয়াম। এছাড়া যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রণালয়ে 2 জন প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন হাবিবুর রশিদ এবং রাজীব আহসান। এখানেও একজন টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী দেখা মিলেছে। ঢাকা 16 আসন থেকে নির্বাচনে পরাজিত হলেও ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের কথা বিবেচনা করে আমিনুল হককে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সংসদ ভবনের ভেতরের একটি ঘটনা রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। এমপি হিসেবে শপথ নেওয়ার পরপরই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দ্বিতীয় ধাপে শপথ নেন জামায়াতে ইসলামীর নেতারা। তবে এই দ্বিতীয় শপথ অনুষ্ঠানে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা অংশ নেননি। শপথ চলাকালীন স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা ও বিএনপির ইশরাক হোসেনকে সভাকক্ষ থেকে বেরিয়ে যেতে দেখা যায়। এ বিষয়ে কক্সবাজার 1 আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের কাছে বিষয়টি পরিষ্কার করেন। তিনি জানান, তারা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি, তাই শপথ নেওয়ার কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নেই। জাতীয় সংসদে বিষয়টি সাংবিধানিকভাবে গৃহীত হলে তখন এই বিষয়ে দলীয়ভাবে পদক্ষেপ নেওয়া হবে। বিএনপির এই অবস্থানের কারণে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের শপথ ও সংবিধান সংস্কার পরিষদের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। সরকার গঠনের পর স্বভাবতই জনমনে কৌতূহল জাগে নতুন প্রধানমন্ত্রীর বেতন ও সুযোগ সুবিধা নিয়ে। দ্য প্রাইম মিনিস্টার্স বিল অর্থাৎ রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যামেন্ডমেন্ট 2016 অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান মাসে 1,15,000 টাকা বেতন পাবেন। এর পাশাপাশি তিনি মাসিক 1 লাখ টাকা বাড়ি ভাড়া ভাতা প্রাপ্য হবেন। যদিও প্রধানমন্ত্রী হিসেবে তিনি সরকারি বাসভবনেই অবস্থান করবেন। প্রধানমন্ত্রীর দৈনন্দিন খরচের জন্য দৈনিক 3,000 টাকা ভাতা নির্ধারিত হয়েছে। ভ্রমণের ক্ষেত্রে বিমান যাতায়াতে 25 লাখ টাকার বিমা কভারেজ এবং প্রধানমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল হিসেবে 1.5 কোটি টাকা বরাদ্দ থাকে। এছাড়া বিনোদন ভাতা, অফিস ও বাসভবনের যাতায়াত খরচ এবং পরিবারের নির্দিষ্ট ব্যয়ও তিনি ভাতা হিসেবে পাবেন। প্রধানমন্ত্রী সরকারি বাসভবনের বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন সহ যাবতীয় ইউটিলিটি বিল সরকার বহন করবে।
সংসদীয় গণতন্ত্রের অন্যতম স্তম্ভ হল বিরোধী দল। ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার আসনে বসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিরোধী দলীয় উপনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন কুমিল্লা 11 আসন থেকে নির্বাচিত এমপি ও জামায়াতে নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এর আহ্বায়ক নাহিদ ইসলামকে বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে মনোনীত করা হয়েছে। সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে। দীর্ঘ আন্দোলন, অন্তর্বর্তীকালীন সরকার এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বে এই নতুন মন্ত্রিসভা দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা কতটা পূরণ করতে পারে সেটাই এখন দেখার বিষয়।